নমস্কার গল্পপ্রেমী বন্ধু, আপনি এসেছেন আমার সন্ধ্যা গল্প ঘরে। আমি চন্দ্রানী, আর এখানে আমি শুধু আপনার জন্য শোনাবো গল্প, কথা আর একটু চুপি চুপি রোমাঞ্চ। ভূত চতুর্দশী সন্ধ্যেতে চমৎকার আবাসনের দক্ষিণ কোণের ৩ নম্বর টাওয়ারের ছাদে আবাসনের অনেকেই ছিল। কাল কালী পুজো, রোদে দেওয়া আতশবাজি কুড়িয়ে প্যাকেটে ভরে রাখার ছেলেপুলেরা তো ছিলই, এমনকি বড়রাও তাড়াতাড়ি অফিস গুটিয়ে আলো ঝকমকে শহর দেখতে ছাদে উঠে এসেছিলেন। অন্ধকার আকাশের নিচে বিস্তীর্ণ শহরটা তখন যেন স্বপ্নের দেশ। ঠিক সেই সময়ে এক গল্প বলা গুরুর আবির্ভাব। সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষটাকে এর আগে কেউ কখনো দেখেনি, তবে আবাসনের বাইরের লোকের ঢোকা এক কথায় অসম্ভব। হয়তো কালী পুজো উপলক্ষে কারোর বাড়িতে এসেছেন, এই ভেবেই কেউ কিছু বলেনি। অগত্যা বুড়ো নিজে থেকেই বললেন। রোদে দেওয়া আতশবাজি কুড়িয়ে প্যাকেটে ভরে ফেলার পর ছেলেপুলেগুলোর যখন কিছুই করার নেই, তখন ছাদের ধারে গিয়ে উকি ঝুঁকি মেরে বড়দের বিরক্ত করছিল তারা। ঠিক তখনই ভদ্রলোক বললেন, এসো তোমাদের একটা গল্প বলি। ঘটনাটা বছর 10 আগেকার। গঙ্গানারায়ণ অবস্থা তখন বেশ ভালোই। একমাত্র ছেলে বিদেশে বড় কোম্পানির উচ্চপদে, মেয়েরও বিয়ে দিয়েছেন যোগ্য পাত্রে। এক কথায় ঝাড়া হাত পা। বিপত্নিক হলেও অবসরের পরের জীবনটা বেশ ভালোই উপভোগ করছিলেন। সাত করে শহরের মাঝে একটা বিশাল জায়গা জুড়ে বাড়িও বানিয়েছিলেন। পাঁচিলে ঘেরা সেই বিশাল জায়গার দক্ষিণ কোণে ছিল একটা বাঁধানো পুকুর। পুকুরের পাড়ে বাঁশঝাড়, চারদিকে নানান রকমের ফল ফুলের গাছগাছালি, আর তার ঠিক মধ্যিখানে একতলা সাজানো গোছানো বাড়িটা। সাত করে নাম রেখেছিলেন রাজার বাড়ি। সেই নিয়েই পড়াইও করতেন বিস্তর। আমার ছেলে বিদেশে থাকে, জামাই বড় ব্যবসাদার। এসব তো ছিলই, সেসঙ্গে মাঝে মাঝে টুক করে মিথ্যেটাও ঢুকিয়ে দিতেন। আমি হলাম রাজবংশের সন্তান। পূর্বপুরুষের চারপাশে জলভর্তি পরীক্ষার মাঝে থাকা ধারাটাকে বজায় রাখতেই এই এক পাশে পুকুরটা রেখেছি। এইসব করেই বেশ চলছিল। তবে বয়সের সঙ্গে সঙ্গে কিপটেমের অভ্যাসটাও বাড়ছিল। হাতে বাজারে দর কষাকষির পর সাইকেলের হাওয়া ভরতে গিয়েও তার কষ্ট হতো। বলতেন, হাওয়ার আবার দাম কিসের? উৎপাদন করতে হচ্ছে নাকি? চাকার বাইরে ছিল ভেতরে ঢুকিয়ে দেওয়া, এই জন্য আবার টাকা পয়সা কেন? এই নিয়ে লোকে উপহাসও করত, তবে গঙ্গানারায়ণ গায়ে মাখতেন না। হাসি মুখে বলতেন, ও বয়স হলে মানুষ একটু একটু কিপটে টিপতে হয়। এমনকি নিজের করা কিপটেমের নমুনাগুলো লিখে একটা বইও বের করেছিলেন, সঞ্চয়ের হাজার একটা উপায়। সেই নিয়ে গর্বও কম ছিল না। সেই বই বিদেশে ছেলের ম্যানেজারকে পাঠিয়ে ছেলে কাছে হেনস্থা হতেও বাকি রাখেননি। আর সেইটাই কাল হলো। সমস্যা শুরু তার পর থেকেই। হুট করে একদিন মেয়ে জামাই ঘুরতে যাব বলে 6 বছরের নাতিটাকে রেখে সেই যে গেল, আর ফিরলই না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকে মেনে নিতে এক প্রকার বাধ্যই হয়েছিলেন গঙ্গানারায়ণ। নাতিটাকে নিজের মতো করেই লিখিয়ে পড়িয়ে মানুষও করেছিলেন। ভেবেছিলেন অনেক দূর পড়াবেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আবার এক বিপত্তি। সেদিন পাড়ার মোড়ে নাতির জন্য মিষ্টি কিনতে এসে একখানা গরম রসগোল্লা মুখে ভরেছেন মাত্র, অমনি ও পাড়ার ভম্বল সিরিয়াস মুখ করে বললে, আজকের কাগজে তোমার নাম বেরিয়েছে দাদু, তোমার সঞ্চয়ের হাজার একটা উপায় এর জন্য তোমাকে পুরস্কৃত করবে। ফাজলামিটা ধরতে পারেননি গঙ্গানারায়ণ। তাছাড়া সঞ্চয় শব্দটা শুনেই ভেতরটা যেন কেমন একটা কুড়ে উঠেছিল। কি যেন বলতে গিয়েও আর পারলেন না। রসগোল্লাটা তখন না মুখে না পেটে, নিজে থেকে বের করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তবে আত্মাটা সুযোগটাকে হাতছাড়া করেনি। কোন ফাঁকে বেরিয়ে গিয়েছিল? ভালোবাসার নাতি, সাত করে বানানো রাজার বাড়ি, এইসব ছেড়ে যাওয়ার ইচ্ছাই ছিল না বেচারার। আশটা রয়েই গেল, আর আত্মাটাও মুক্তি পেল না। এতটা বলে সামনে বসা মুখগুলোতে একবার চোখ বোলালেন মানুষটা। তারপর গল্প শুরু হলে শুধু ছোটরাই নয়, বড়রাও বসে পড়েছিলেন ছাদের এক পাশে। কিন্তু এতটা শুনে মুখগুলো ততক্ষণে বেশ থমথমে। নাতিটার কি হলো? প্রশ্নটা তখন সকলেরই। পল্টুর সঙ্গে পল্টুর বাবা পরিমলেরও আগ্রহটা সেই দিকেই।
পরিমল এই আবাসনের সেক্রেটারি। সেই সঙ্গেই নিজেকে কিছুটা সঞ্জত করে পাশে বসে থাকা স্ত্রীর কানে ফিসফিস করে বলল, বয়স্ক মানুষ, ঠান্ডা পড়েছে, 1 কাপ চা করে এনে দাও। কিন্তু তার পরিণতিতে যে খ্যাকানি মেশানো চাহনিটা ফিরে এলো, তাতে আর টু শব্দটি করার সাহসও হলো না পরিমলের। গল্পটা গল্প বলিয়ে ভদ্রলোক বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। মৃদু হাসলেনও। আর সেই দেখেই পরিমলের স্ত্রী বলে উঠল, যা একখান কেয়ারটেকার জুটেছে, ভূত চতুর্দশের সন্ধ্যেতে কোথায় একটু ছাতে এসে চাটা দিয়ে যাবে তা নয়, উল্টে প্রতিবার এই দিনে দুপুর থেকে সে যে কোথায় যায় কে জানে। কেয়ারটেকার নিয়ে সমস্যা এই টাওয়ারে বড্ড বেশি। নাবালক একটা ছেলেকে কোত্থেকে এনে কেয়ারটেকার বানিয়ে দিয়েছে। ব্যাটা সন্ধে হলেই পড়াশোনার অজুহাতে কোথায় রোজ পালিয়ে যায়। পরিমলও সঙ্গ দিতে বলল, ব্যাটা রোজ সন্ধ্যেতেই গায়েব হয়ে যায়, আর ভূত চতুর্দশী হলে তো কথাই নেই। সন্ধে হলে কি করে ছেলেটা? ভদ্রলোক কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন। কোথায় একটা রাত্রের ফ্রি স্কুলে পড়তে যায়, বাপ মা মরা ছেলে। কেয়ারটেকারের কাজে ভালোই রোজগার করছিস, তাতে হয় না? পড়ে দিয়ে উদ্ধার করবেন। পরিমলের স্ত্রীর কথাটাতে মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল ভদ্রলোকের। তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে কিছুটা মজা করেই আবারও শুরু করলেন। মুক্তি না পেলেও গঙ্গানারায়ণের আত্মাটা কিন্তু বড়াই করাটা চালিয়েই যেতেন। মৃত্যুর পরেই শহরের বাইপাসটার একটু দূরে একটা দোবার ধারে স্যাঁতস্যাঁতে জায়গায় শ্যাওড়া গাছে দিব্যি জায়গা করে নিয়েছিলেন। সেখানেও একটা দল গড়েছিলেন। দিনরাত আমার এই ছিল ওই ছিল করে মাথা খেতেন, আর দলের বাকি আত্মাদের এই গল্প শোনাতেন। একবার তো বাকিদের ডেকে এনে দেখিয়েও গিয়েছিলেন বাড়িটাকে। গাছগাছালি, পুকুর, বাঁশঝাড়, সাজানো গোছানো বাড়িটার ভেতরে ওর পড়তে বসার নাতিটাকেও দেখিয়েছিলেন। সব কিছু দেখে শুনে বাকিরাও বেশ মান্যগণ্য করতেন গঙ্গানারায়ণকে। কিন্তু গঙ্গানারায়ণের ভিতরটা বারবার হু করতো ওর নাতিটার জন্য। ছেলেটা পড়ছে তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। কি আর করবে বলুন? বারবার এদিকটাতে আসতেও পারতেন না, নাতিটাকে যদি ভয় পাইয়ে দেন। তবে ভূত চতুর্দশীর রাতে বারবার আসতেন। দক্ষিণ কোণের পুকুর পাড়ে ওর নাতির 14 প্রদীপটা জ্বালিয়ে রাখলে ও সব দেখে যেতেন গঙ্গানারায়ণ। সেই সঙ্গে আশীর্বাদও করতেন। ফুট করে ঠান্ডা হাওয়ার ঝাপটার মাঝে আষ্টে গন্ধ পেলে ওর নাতি বেশ বুঝত দাদু এসেছেন। জোর গলাতেই তখন বলতো, দাদু এবারে আমি অমুক ক্লাস পাশ করেছি, মন দিয়ে পড়াশোনা করছি। ভালোই চলছিল, কিন্তু বছর কয়েক কাটতেই আবার বিপত্তি। সেবারেও ভূত চতুর্দশীর দিনই এসেছিলেন গঙ্গানারায়ণ, কিন্তু জায়গাটাতে এসেই ভেতরটা খালি হয়ে গেছিল। পাঁচিলে ঘেরা তার হাজার রকমের গাছগাছালি, দক্ষিণ কোণে বাঁধানো পুকুর, সাজানো গোছানো একতলা বাড়ি, এসবের নাম নিশানা খুঁজেই পেলেন না। ভুল জায়গায় চলে এসেছেন ভেবে 4-5টা ঘুরেও দেখলেন। আর সবশেষে ভুলটা ভেঙে যেতেই যখন বুঝতে পারলেন এই জায়গাটা তারই ছিল, কিন্তু ছিল, এখন আর নেই। সর্বাঙ্গ একেবারে জ্বলে উঠেছিল। সমস্ত কিছুই বুঝিয়ে সুঝিয়ে খাড়া সব 6 তলার 4টে টাওয়ার তুলে দিয়েছে। 14 প্রদীপের জায়গায় দেওয়াল বেয়ে ঝুলন্ত তারে আটকানো হাজার হাজার বাতি। তবুও খুঁজলেন, আর সবশেষে খুঁজেও পেলেন। দক্ষিণ কোণে পুকুর বুঝিয়ে বানানো টাওয়ারের ছাতে ওর নাতি জ্বালানো 14 প্রদীপটা তখন হারিয়ে গিয়েছে হাজার হাজার বাতির মধ্যে। সেসবের সামনে চুপচাপ দাঁড়িয়ে বছর 12 নাতিটা। ভিতরটা ছ্যাঁত করে উঠেছিল, আর সামনে যেতে পারেননি। তবে আশপাশ ঘুরে খবর করেছিলেন। ব্যথা হতচ্ছাড়া ছেলেটাই যত নষ্টের গোড়া। একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়ে গঙ্গানারায়ণ ভেবেছিলেন বড় মানুষ তৈরি করেছেন, কিন্তু আদতে ঘটেছিল তার উল্টোটা। এসব ভিটে মাটিতে তার আগ্রহই ছিল না। এমনকি তার নিজের মায়ের পেটের বোনের অনাথ ছেলেটাকেও জলে ফেলে দিয়েছিল বদমাস। লোভের বশে বেচে দিয়েছিল সব কিছু। তার ভাগ্নের জন্য ব্যবস্থা করে দিয়েছিল কেয়ারটেকারের কাছে। নিচে একটা ঘর আর সারাদিনের দেখভালের কাজ, লেখাপড়া করার সুযোগই পেত না ছেলেটা। কথাগুলো বলতে বলতে গলাটা কেমন যেন কেঁপে উঠল ভদ্রলোকের। সেই সঙ্গেই একইভাবে কেঁপে উঠল পরিমল সহ উপস্থিত বেশ কয়েকজনের ভিতরটাও। এই জায়গাটার ইতিহাস কিছুটা হলেও তো ওরা জানে। একজন বিদেশি মালিকের থেকে এই জমিটা কিনে বানানো হয়েছিল এই চমৎকার আবাসন।
এমনকি এই দক্ষিণ টাওয়ারের দায়িত্বে থাকা কেয়ারটেকার বিনয়ও সেই জমি মালিকেরই ভাগ্নে। শুধু তাই নয়, বিনয় অনাথ। তবে কেউ প্রশ্ন করে বাধা দিল না, আরও তো সুযোগই পেল না। পল্টুর বন্ধু লুসি ততক্ষণে বলেই ফেলেছে তারপর, আর সেই শুনেই ভদ্রলোকও শুরু করে দিয়েছেন। তারপর আর কি, রাগে ঘেন্নায় জ্বালায় গঙ্গানারায়ণ আর একদিক মারাতে দিতেন নিজেকে। নাতিটার কাছে নিজেকে অপরাধী মনে হতো, তবে ওর নাতিটা কিছুটা বুঝতো। সেই জন্যই হয়তো প্রত্যেক ভূত চতুর্দশী সন্ধ্যেতে এই শহরের নানা জায়গায় ভুতুড়ে জায়গায় গিয়ে গিয়ে বলে আসতো, দাদু এবার আমি অমুক ক্লাস পাশ করেছি, মন দিয়ে পড়াশোনা করছি। ছেলেটা বুঝতেই পারতো না যে ওর দাদু শুনলো কি না। ভূত চতুর্দশী রাত্রে ঘুরে ঘুরে মানুষ চতুর্দশী করে বেড়াতো, তবে গঙ্গানারায়ণ এইদিকে না মারালেও খবর রাখতো যে ছেলেটা রাত্রের ফ্রি স্কুলে মন দিয়ে পড়াশোনা করে। এমনকি প্রত্যেকটা ক্লাসের বার্ষিক পরীক্ষায় পাওয়া ওর নম্বরেরও খবর রাখতো। এই করতে করতে যেবারে রাতেটা খুব ভালো নম্বর পেয়ে 9 থেকে 10-এ উঠলো, সেবারে আর নিজেকে আটকে রাখতে পারলেন না গঙ্গানারায়ণ। শুনে চলে গিয়েছিলেন সেই জায়গায়, সেই আবাসনে। দক্ষিণ কোণের ছাদে তখন অনেক লোক। তাদের সবাইকে হাত জোর করে বলেছিলেন, এই বছরটা একটু ছাড় দাও, ছেলেটার মাধ্যমিক। ভেতরটা ছ্যাত করে উঠেছিল বড়দের সকলেই জানতো বিনয় 9 থেকে 10-এ উঠেছে, কিন্তু কেউই সেভাবে গুরুত্ব দেয়নি। একরাশ পাপবোধ যেন ছাড়খাড় করে দিচ্ছিল সকলের ভেতরগুলোকে। আপনি কে? প্রশ্নটা আপন খেয়ালেই বেরিয়ে এলো পরিমলের মুখ থেকে, কিন্তু উত্তর দেওয়ার মতো তখন আর কেউই নেই, কেউ ছিলই না। মানুষটা যেন বাতাসে মিলিয়ে গেল। অন্ধকার আকাশের নিচে একরাশ নিস্তব্ধতা। ছেলেপুলে যেন সবাই একটা ম্যাজিক দেখলো, আর বড়দের মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক খণ্ড বরফ। কিছুক্ষণে নিচ থেকে হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে এলো বিনয়। একটা ঝাড়ু নিয়ে বলল, ছাদটা একটু ঝাড় দিয়ে দিই, ছাদে তো সবাই বাজি পোড়াবে। বলে বিনয় ঝাড় দিতে শুরু করতে পরিমল চট করে ঝাড়ুটা কেড়ে নিল ওর হাত থেকে। কিছুটা ভয় পেয়ে গিয়েছিল বিনয়, তাড়িয়ে দেবে নাকি। এমনকি তারপরে সকলে মিলে বলল, আজ আর কাজ নয়, শুধু লেখাপড়া করবি। বললেও কিছুটি বুঝতে পারেনি বিনয়। সবশেষে পরিমলই সবটা বলেছিল বিনয়কে। এমনকি ওর ঘরে নিয়ে গিয়ে দাদুর ছবিটাও দেখিয়ে দিয়েছিল বিনয়। তবে এক ফোঁটাও ভয় পায়নি পরিমল। উল্টে নিজে থেকে বিনয়কে বলেছিল, পরের বার তো রেজাল্ট নিয়ে আমরাও যাব, ডোবার ধারে শ্যাওড়া গাছটাতে যাব। ভূত চতুর্দশীতে ভূতেরা যেমন নিজেদের বংশের ভালো মন্দ দেখতে আসে, ঠিক তেমনই আমরা মানুষ চতুর্দশী করব। মনে করে লেখাপড়া কর, দেখে আসবো তোর রেজাল্ট শুনে তোর দাদু কেমন খুশি হলেন। বিনয় আর কিছু বলেনি, তবে একরাশ আফসোসের সঙ্গে বলেছিল, দাদু আমাকে একবার দেখা দিল না, হয়তো রেজাল্ট ভালো হলে দেবে।